হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি স্টাডি গুরু একাডেমি। দেখো, আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা এনেছি সেটা লাইফ সায়েন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এবং আমি শুধু এই প্রথম চ্যাপ্টার থেকে নয়, আমি তোমাদেরকে সকল চ্যাপ্টারগুলোই তোমাদেরকে আমি কোনখান থেকে কোন টপিকটা পড়তে হবে আমি তোমাদেরকে সমস্তটা বুঝিয়ে দেবো। তো আজকে প্রথম ক্লাস লাইফ সায়েন্সের আমি প্রথম ক্লাস 9 দিয়ে শুরু করলাম। প্রথম থেকে শুরু করলাম যাতে তোমাদের পড়তে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তোমাদের সামনে সমস্ত ডাউটটা ক্লিয়ার হয়। তো দেখো, প্রথম চ্যাপ্টার ছিল ক্লাস 9-এর জীবনাধার বৈচিত্র্য, অর্থাৎ লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি। তো যেগুলো যেগুলো পড়বে, যেখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, সেইগুলোই আমি তোমাদের জন্য হাইলাইট করে দিয়েছি। এবং সেখান থেকে কিভাবে কোয়েশ্চেন হতে পারে এমসিকিউ আমি তোমাদেরকে সেটাকেও বলে দেবো, ঠিক আছে? তো ভালো করে মন দিয়ে দেখো, চলো স্টার্ট করা যাক। দেখো, প্রথমে যেটা হাইলাইট করা আছে বিপাক অর্থাৎ মেটাবলিজম। এখানে যেটা কোয়েশ্চেন আসতে পারে সেটা অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম থেকে। তাহলে অ্যানাবলিজম বা উপচিতি বিপাক, যেখানে কি হয়, জীবদেহের শুষ্ক ওজনটা বৃদ্ধি পায়, ঠিক আছে? এটা হচ্ছে বিপাক পদ্ধতি। এই উপচিতি বিপাক হলো, অ্যানাবলিজম হলো একটা বিপাক পদ্ধতি যেখানে জীবদেহের শুষ্ক ওজনটা বৃদ্ধি পায়, সেটাকে তাহলে কি বলছে, উপচিতি বিপাক বা অ্যানাবলিজম। আর যেখানে জীবদেহের শুষ্ক ওজনটা হ্রাস পাচ্ছে সেটাকে অপচিতি বিপাক বা ক্যাটাবলিজম বলা হচ্ছে। তাহলে তোমাকে এখান থেকে এমসিকিউ কীভাবে আসতে পারে, যে উপচিতি বিপাকে কী হয়, শুষ্ক ওজন বৃদ্ধি পায়, এটা হলো। আর অপচিতি বিপাকে শুষ্ক ওজন হ্রাস পায়। এর সাথে সাথে তোমাকে উপচিতি বিপাক এবং অপচিতি বিপাকের ক্ষেত্রে তোমাকে এক্সাম্পলগুলো দিয়ে দিতে পারে। তাহলে উপচিতি বিপাকের এক্সাম্পল হচ্ছে সালোক সংশ্লেষ এবং পুষ্টি। তাহলে কি হচ্ছে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাবে, কারণ সেখানে খাদ্য তৈরি করছে। এবং পুষ্টি হচ্ছে আমরা কোনো কিছু খাদ্য গ্রহণ করার পরে আমাদের জীবদেহের ওজনও শুষ্ক ওজনটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেখানেও কিন্তু এটা উপচিতি বিপাক। অপচিতি বিপাকের ক্ষেত্রে অর্থাৎ শ্বসন এবং রেচনের ক্ষেত্রে, রেচন পদ্ধতিতে আমরা ত্যাগ করে দিচ্ছি এবং শ্বসনের মধ্যে দিয়েও আমরা অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি। তো এখানেও কী হচ্ছে, শুষ্ক ওজন হ্রাস পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা হলো উপচিতি বিপাক এবং অপচিতি বিপাকের এক্সাম্পল হলো। নেক্সট চলো, আমি খুব শর্ট করে তোমাদেরকে খুব তাড়াহুড়ো করে বলবো, কারণ হচ্ছে তোমরা সেই হিসেবে তোমরা বুঝে নেবে, কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? তো নেক্সট চলো, দেখো চলন ও গমন। তাহলে চলন হচ্ছে মুভমেন্ট এবং গমন হচ্ছে যে লোকোমোশন। চলন কি? চলন হচ্ছে যে এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে, শুধুমাত্র নাড়ানোকে, হাত পা নাড়ানো, আমরা এক জায়গায় বসে থেকে বা দাঁড়িয়ে থেকে হাত পা নাড়াচ্ছি, সেটা হচ্ছে চলন। এবং আমরা স্বেচ্ছায় সামগ্রিকভাবে যখন স্থান পরিবর্তন করছি, অর্থাৎ পায়ে হেঁটে কোথাও যাচ্ছি, সেটা হচ্ছে গমন। তাহলে শুধু এইটুকু তোমাদেরকে জানলেই হবে, ঠিক আছে? চলো নেক্সট দেখো। নেক্সট এখানে দেখো, যখন পৃথিবীর সৃষ্টি হয়, এখানে যে টপিকটা আছে জীবন সৃষ্টির সময়, এটা অবশ্যই তোমাদেরকে সকলের কাছে এই বইটা থাকা দরকার। এটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের ক্লাস 9-এর বই, এবং এর থেকে ভালো বেটার বই আর হয় না এএনএম জিএনএমের জন্য। তো তোমাকে টেক্সট ফলো করতে হবে, তারপরে তুমি এমসিকিউ করো, ঠিক আছে? তো প্রথমে কি হচ্ছে, যখন পৃথিবীর সৃষ্টি হয় তখন কি হয়, ভারী মৌল যেমন লোহা নিকেলগুলো কেন্দ্রের দিকে চলে আসে, সিলিকন এবং অ্যালুমিনিয়াম এগুলো মাঝখানের দিকে চলে আসে, এগুলো তার থেকে হালকা। আর সবচেয়ে হালকা মৌলগুলো যেগুলো হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, এগুলো গ্যাসীয়, এগুলো হচ্ছে পরিবেশ সৃষ্টিতে বাইরের দিকে চলে আসে। তাহলে মাঝখানে কি থাকে, বাইরের দিকে কি থাকে, এবং কোনটি সবথেকে একদম বাইরে থাকে গ্যাসগুলো, সেগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। নেক্সট দেখো, পৃথিবীর সেই সময় তাপমাত্রা কত ছিল, 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। জাস্ট এইটুকু, আর কিছু তোমাদের লাগবে না। এখান থেকে তোমাদের যা কিছুই এমসিকিউ আসুক না কেন, আশা করি তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো, অরিজিন অফ প্রোটোসেল। এখানে কি আসতে পারে, শুধু জাস্ট একটু রিডিং পড়ে নেওয়া। এখান থেকে যেটুকু আসতে পারে সেটা হলো, ওপারিন কি করে, ওপারিন প্রথম জীবকোষ তৈরি করে, মানে ওপারিনের মতে প্রথম জীবকোষ যেটা তৈরি হয় তার নাম উনি কি রেখেছিলেন, কোয়াসার্ভেট, ঠিক আছে? কোয়াসার্ভেট নাম রেখেছিলেন। এটা কি দিয়ে তৈরি ছিল, এটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড দিয়ে মেনলি তৈরি হয়েছিল, ঠিক আছে? এটা কি জাতীয়, এটা কলয়েড জাতীয়, ঠিক আছে? শুধু এইটুকু মনে রাখবে। তারপরে কি হচ্ছে, বিজ্ঞানী ফক্স এলো, ফক্স এসে কী করলো, লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট দ্বারা গঠিত একটা অংশকে নাম দিল। সেটা বিজ্ঞানী ফক্সের মতে সেটা হলো প্রথম কোষীয় জীব, সেটার নাম উনি করেন মাইক্রোস্ফিয়ার, ঠিক আছে? শুধু এইটুকু, জাস্ট এইটুকু মনে রাখবে। তাহলে কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার, এই দুটো টপিক মনে রাখবে।
অবশ্যই নিজেদের বইয়ে হাইলাইট করে নেবে, দাগ দিয়ে নেবে এবং এইটুকুই মনে রাখবে। হলো, তারপরে কী হচ্ছে কোয়াসার বেড বা মাইক্রোস্ফিয়ার, সঙ্গে এর সঙ্গে কোয়াসার বেড যেটা ওপারিন নাম দিয়েছিল এবং বিজ্ঞানী ফক্স নাম দিয়েছিল মাইক্রোস্ফিয়ার, এর সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয় এবং এর থেকে সৃষ্টি হয় আদিকোষ, প্রোটোজেল বা প্রোটোবায়ন্ট। এটাকে একটাই নাম বলা হচ্ছে, বিভিন্নজন বিভিন্ন নামে ডাকছে, আদিকোষ, প্রোটোজেল বা প্রোটোবায়ন্ট। ওকে, এই গেল, আর কিছু নেই এখান থেকে। এরপরে কি হচ্ছে দেখো, প্রথম উৎপন্ন আদিকোষ ছিল কি নিউক্লিয়াসবিহীন, যেটাকে আমরা কি বলছি প্রোক্যারিওটিক কোষ, যার এক্সাম্পল হলো ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। জাস্ট এইটুকু। এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে প্রোক্যারিওটিক কোষ থেকে কি সৃষ্টি হলো ইউক্যারিওটিক কোষ, যেটাকে আদর্শ কোষ বলছে। ঠিক আছে, এটা আগেরটা কিন্তু ছিল প্রোক্যারিওটিক কোষ যেটা নিউক্লিয়াসবিহীন, ইউক্যারিওটিক যখন এলো এটা কিন্তু নিউক্লিয়াসযুক্ত বা আদর্শ কোষ। এর এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। উদ্ভিদ এবং প্রাণীদেরাই বিভিন্ন জীব সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এই গেল এইটুকু। ঠিক আছে, এখান থেকে শুধুমাত্র আমি তোমাকে উপচিতি অপচিতি থেকে এমসিকিউ আসতে পারে, বাকিগুলো তোমাকে আমি ধারণা নিয়ে রাখলাম। এরপর দেখো প্রথমে হচ্ছে জীববৈচিত্র্য বিভিন্ন প্রকারের বাস্তুতন্ত্র অথবা পরিবেশ কিংবা বাসস্থলে জীবের এক মিনিট দেখো, বাসস্থলে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে কি বলছে, জীববৈচিত্র্য বলছে। ঠিক আছে, তাহলে তোমাকে শুধু কী করলো, এখান থেকে জীববৈচিত্র্য জানতে হবে। নেক্সট তোমাকে দুটো টার্ম জানতে হবে, প্রকরণ আর মিউটেশন। প্রকরণ কি, প্রকরণ বা ভ্যারিয়েশন হচ্ছে প্রতিটি প্রজাতির জীবদের বৈশিষ্ট্যের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য দেখা যায়। জীবদের যে বৈশিষ্ট্যগুলো, দুজন মানুষের মধ্যে যে জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য দেখতে পাওয়া যায় তাকে বলছে প্রকরণ বা ভ্যারিয়েশন। আর মিউটেশনকে বলছে জীবের মধ্যে সঞ্চারণযোগ্য জিনের আকস্মিক কোনো পরিবর্তনকে মিউটেশন বলে। মিউটেশনের সবথেকে বড় এক্সাম্পল হলো ক্যান্সার কোষ। ঠিক আছে, ক্যান্সার কোষ হলো মিউটেশনের অন্যতম উদাহরণ, যেখানে জিনের আকস্মিক কোনো চেঞ্জেস আসছে। হ্যাঁ, যেমন ডিএনএ, তোমরা জানো অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, ইউরাসিল, আরএনএ, যেমন সমস্ত কিছু যে এই যে এজিটিসি এগুলো আছে, এগুলোর মধ্যে কোনোটার একটা পরিবর্তন হলে তখন কী হচ্ছে, মিউটেশন ঘটছে। ঠিক আছে, এর এক্সাম্পল হলো ক্যান্সার, এটা মাথায় রাখবে। নেক্সট দেখো, এই যে জীববিদ্যা শব্দটি আমি যে এই যে হাইলাইটার দিয়ে হাইলাইট করছি, শুধু এই অংশগুলোই জাস্ট পড়বে। জীববিদ্যা শব্দটি প্রথম কে নামকরণ করে, ল্যামার্ক নামকরণ করে। শুধু এখান থেকে এলে এইটুকু আসতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো এখান থেকে কি হবে, এই যে কৃষিকাজে আধুনিক জীববিদ্যার প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ দ্য মডার্ন বায়োলজি। আচ্ছা, শুধুমাত্র এখানে কৃষিকার্যে উচ্চ ফলনশীল যে ধান, সেই ধানের ভাগগুলো এগুলো কিন্তু খুব মন দিয়ে পড়বে, এগুলো মুখস্থ করে নেবে, কারণ এখান থেকে আসে কিন্তু উচ্চ ফলনশীল ধানের এক্সাম্পল দিয়ে 4টে এমসিকিউ দিয়ে দেয়, তার মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে। এগুলো কিন্তু ক্যাটাগরি 2তেও আসে অনেক সময়। ঠিক আছে, যেমন হচ্ছে IR8, IR20, পুষা, জয়া, জগন্নাথ। ঠিক আছে, এবং দেখো উচ্চ ফলনশীল গমের মধ্যে কি সোনালিকা, কল্যাণ সোনা, জনক, এই নামগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এবার ভুট্টার মধ্যে কি হচ্ছে, বিক্রম, জহর এবং সোনা। দেখো আমার যেটুকু হাইলাইট করা আছে সেইটুকুই কিন্তু তোমরা পড়বে, এর থেকে কিচ্ছু পড়তে হবে না। ঠিক আছে, নেক্সট দেখো পোলট্রির মধ্যে কি আছে, পোলট্রির মধ্যে দেখো খাকি ক্যাম্বেল, এটা হাঁস, এবং সাদা লেঘন মুরগি। এরপরেও আমি তোমাদেরকে যখন অর্থনৈতিক বিদ্যা বা তোমাকে ক্লাস 12 থেকে আমি পড়াবো যখন, তখনও এগুলো আছে যে কোন মুরগি কী ধরনের, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে কী হচ্ছে, খাকি ক্যাম্বেল হচ্ছে হাঁস এবং সাদা লেঘন হচ্ছে মুরগি। এগুলো কিন্তু করতে হয়। ঠিক আছে, এগুলো করতে হবে, তোমাদেরকে মনে রাখতে হবে যে মুরগির প্রজাতি, হাঁসের প্রজাতি মনে রাখতে হবে। এরপরে হচ্ছে প্রদায়ী গাভী, যেটা হচ্ছে মুলতানি, ভাগলপুরি, শাহিওয়াল, এদের প্রজাতির নামগুলো তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার যদি চিকিৎসা বিজ্ঞানে আসো, সেখানে দেখো জীবনদায়ী কিছু অ্যান্টিবায়োটিকের নাম দেওয়া আছে, যেমন হলো পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিন, এরিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, ওরিওমাইসিন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে যে কি, এগুলো তোমার জীবনদায়ী অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, এছাড়াও দেখো বিভিন্ন প্রাণীদের থেকে কিছু মেডিসিন তৈরি হচ্ছে, যেমন পাগলা কুকুরের লালা থেকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক হাইড্রোফোবিনাম। ঠিক আছে, এটা তৈরি হচ্ছে, মনে রাখবে, কোনো না কোনো এমসিকিউতে যে কোনোভাবে চলে আসতেই পারে। ঠিক আছে, তারপরে সাপের বিষ থেকে অ্যান্টিভেনম সিরাম এবং ল্যাকেসিস, এগুলো তৈরি হচ্ছে।
মনে রাখবে ল্যাকেসিস কোথা থেকে তৈরি হচ্ছে, অপশান দিয়ে দিতে পারে, পাগলা কুকুরের থেকে, সাপ থেকে, ঘোড়া থেকে, অনেক কিছু থেকে দিয়ে দিতে পারে অপশান। তোমার তখন কিন্তু অপশানে দিতে হবে সাপের বিষ থেকে তৈরি হয়, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট এবার তুমি চলে এলে মহাকাশ গবেষণা। মহাকাশ গবেষণায় কি, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি দেখবে তোমরা শর্টসে দেখতে পাবে, আমি তোমাদেরকে এই কোশ্চেনটা কিন্তু দিয়েছিলাম, যে জীববিজ্ঞানের জ্ঞান থেকে মহাকাশচারীরা মহাকাশযানে এককোষী শৈবাল ক্লোরেলা রাখেন। এককোষী শৈবাল ক্লোরেলা রাখেন কেন? কারণ এরা যখন মহাকাশযানে যায় তখন ক্লোরেলা কী করে, সালোক সংশ্লেষ করে, এবং তার জন্য তার কি প্রয়োজন হয়, কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়। তো মহাকাশে কি করে, এই কার্বন ডাইঅক্সাইডগুলোকে শোষণ করে, এবং শোষণ করার পরে অক্সিজেন দিয়ে দেয়। তাহলে কি হচ্ছে, ওইখানটা অক্সিজেন মানে যারা গবেষণাকারীরা যারা গেছে তাদের কী হচ্ছে, অক্সিজেনের প্রয়োজন আছে। তো তারা কী করে, সেই অক্সিজেনটা সে কোথা থেকে পাবে, ক্লোরেলার কাছ থেকে পায়, ঠিক আছে। তো এটা হলো একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যে মহাকাশযানে তারা কী শৈবাল রাখে, এককোষী শৈবাল, নাম হচ্ছে ক্লোরেলা। হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ট্যাক্সোনমি শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? এপি দ্য কন্ডেল, এপি দ্য কন্ডেল, অর্থাৎ অগাস্তিন পি দ্য কন্ডেল, ঠিক আছে, প্রথম নাম করেন। তারপরে হচ্ছে ট্যাক্সোনমির শব্দের অর্থ কি, বিন্যাসবিধি, জাস্ট এইটুকু। এবার ট্যাক্সোনমির সংজ্ঞা থেকে যদি তুমি দেখো কী করা হয়, ট্যাক্সোনমিতে জীবের নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস, এই তিনটে জিনিস করা হয়, নামকরণ, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস। হয়ে গেল। নেক্সট তুমি চলে এসো, নেক্সট দেখো যে হাইলাইট করা আছে এখানে চিকিৎসা বিজ্ঞানের জনক। চিকিৎসা বিজ্ঞানের জনককে হিপোক্রেটিস। হিপোক্রেটিস হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের জনক, এরকম কিন্তু অনেক সময় চলে আসে। চিকিৎসা বিজ্ঞানের জনককে এমসিকিউ অনেক কিছু দিয়ে দিল, তোমাকে আবার সিলেক্ট করতে হবে, হচ্ছে হিপোক্রেটিস হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের জনক, ঠিক আছে। তারপরে যদি নেক্সট তুমি দেখো অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয়। কি বলা হয়? অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনক। তারপর হচ্ছে থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, ঠিক আছে। এবার থিওফ্রাস্টাসের লেখা বইটার নাম খুব ইম্পর্টেন্ট, হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। এবং তারপরে দেখো প্লিনি দ্য এল্ডার, এর লেখা বইটির নাম কি হচ্ছে, ন্যাচারালিস হিস্টোরিয়া। ন্যাচারালি হিস্টোরিয়াতে কী করেন তিনি, প্রথম কৃত্রিম শ্রেণীবিন্যাস প্রচলন করেন, এবং বহু উদ্ভিদের বিবরণ এবং তাদের ল্যাটিন দ্বিপদ নাম দেওয়া হয়। অর্থাৎ এখান থেকে কি হয়, ন্যাচারালিস হিস্টোরিয়া, এটা কিন্তু আসে প্লিনির লেখা বইয়ের নাম, ন্যাচারালিস হিস্টোরিয়া। তো এখানে কী করে তিনি, হচ্ছে যে বিজ্ঞানসম্মত নাম যেগুলো সেগুলো দিতে শুরু করেন কৃত্রিমভাবে, ঠিক আছে। যেমন মটর গাছের পাইসাম স্যাটিভাম, আম গাছের ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কেঁচোর হচ্ছে ফেরিটিমা পস্তমা, রুইয়ের হচ্ছে লেবিও রহিতা, ঠিক আছে। তো এগুলো উনি কৃত্রিমভাবে দিতে শুরু করেন। তো এইখানে যে টপিকগুলো আছে এটা একবার তোমরা জাস্ট দেখবে, ভালোভাবেই দেখবে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। নেক্সট যদি তুমি দেখো, নেক্সট দেখো ক্যারোলাস লিনিয়াস। এরপরে কী হলো, প্লিনির পরে ক্যারোলাস লিনিয়াস, তিনি কী করলেন, তিনি হচ্ছে ওনাকে হচ্ছে যে বিন্যাসবিধির জনক বলা হয়। অর্থাৎ তিনি কী করেন, তিনি হচ্ছে যে এই যে প্রজাতিগুলো, স্পিসিসগুলোকে এরা কয়েকটি ভাগে ভাগ করে দেন, ঠিক আছে। ইনি ভাগ করে দেন, এবং এনার লেখা বইয়ের নাম হচ্ছে যে স্পিসিস প্ল্যান্টেরাম। এর আগে তোমরা প্লিনির লেখা বইয়ের নাম পড়েছো, এটা হচ্ছে যে লিনিয়াসের লেখা বইয়ের নাম স্পিসিস প্ল্যান্টেরাম। তিনি কি করেন, এই যে ছকটা আছে লিনিয়াসের যে হায়ারার্কি, যেটা ট্যাক্সোনমি হায়ারার্কি তোমরা শুনেছো, এটা লিনিয়াসের হায়ারার্কি, এটা নেক্সটও গিয়ে পড়বে। তিনি কি করেন, রাজ্য থেকে পর্ব, পর্ব থেকে শ্রেণী, শ্রেণী থেকে বর্গ, বর্গ থেকে গোত্র, গোত্র থেকে গণ, গণ থেকে প্রজাতি, এরকমভাবে হায়ারার্কি অনুযায়ী উনি কী করে সাজিয়ে দেন, কী করে উদ্ভিদ এবং প্রাণী রাজ্যকে, উদ্ভিদ এবং প্রাণীকে এইভাবে বিভক্ত করেন, ঠিক আছে। এবার দেখো তার লেখা বই স্পিসিস প্ল্যান্টেরামে কী হচ্ছে, 5900টি উদ্ভিদ প্রজাতির নাম লেখা ছিল, এবং সিস্টেমা ন্যাচুরা, প্রচুর কোশ্চেন আছে যে সিস্টেমা ন্যাচুরা কার লেখা বই, বা হচ্ছে যে ক্যারোলাস লিনিয়াসের লেখা বইগুলোর নাম অপশানগুলো দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এটা আছে, এখানে কী হয়, আগেরটা ছিল যেটা স্পিসিস প্ল্যান্টেরাম, সেটাতে উদ্ভিদ প্রজাতির কথা উল্লেখ ছিল, এবং যেটা সিস্টেমা ন্যাচুরা সেখানে কিন্তু প্রাণী প্রজাতির কথা উল্লেখ করেন তিনি পরবর্তীকালে, ঠিক আছে। তো এই ছিল কোয়েশ্চেন। তারপরে দেখো নেক্সট এবার দেখো ক্যারোলাস লিনিয়াস যে এর আগে কী করেছিল, প্লিনি কী করেছিল, কৃত্রিমভাবে
নামকরণ করেছিল। কিন্তু ক্যারোলাস লিনিয়াস প্রথম হচ্ছে দ্বিপদ নামকরণ চালু করেন এবং দ্বিপদ নামকরণে তিনি কী কী নেন, তিনি যেভাবে ভাগ করেছিলেন রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, তো গণ এবং প্রজাতি শেষের দুটো গণ এবং প্রজাতি নিয়ে কী করেন, তিনি দ্বিপদ নামকরণ করেন। প্রত্যেকটা মানে আমরা যেটাকে বলছি বিজ্ঞানসম্মত নাম সেটাকে নিয়ে তিনি দ্বিপদ নামকরণ করেন। তাহলে আম গাছের নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ঠিক আছে। তাহলে ম্যাঙ্গিফেরাটা হচ্ছে গণ এবং ইন্ডিকাটা হচ্ছে প্রজাতি, ঠিক আছে। তো এইভাবে তিনি করেন, গণ এবং প্রজাতিগুলোকে নেন এবং তিনি বিজ্ঞানসম্মত নাম করেন। এরপরে দ্বিপদ নামকরণ করেন কিসের, রুই মাছের, লেবিও, রোহিতা। তাহলে লেবিওটা গণ, রোহিতাটা হচ্ছে প্রজাতি, ঠিক আছে। এই হলো ব্যাপার। এরপরে তুমি চলে যাও এখানে সিস্টেমা ন্যাচারা। সিস্টেমা ন্যাচারা যেহেতু উদ্ভিদ দিয়ে লেখা, তো তিনি এখানে হায়ারার্কি, ট্যাক্সোনমি হায়ারার্কি প্রকাশ করেন। এই যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এটা কিন্তু তিনি তার সিস্টেমা ন্যাচারাতে তিনি প্রকাশ করেন এবং লিনিয়াসের নাম অনুযায়ী এটার নাম দেওয়া হয় লিনিয়াল হায়ারার্কি, ঠিক আছে। তো এই যে তোমাদেরকে কোনো কিছু আমি যেগুলো তোমাদেরকে পড়াচ্ছি, যেগুলো রেড কালি দিয়ে আছে, সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখতে হবে না। তোমরা শুধু জাস্ট তোমাদের বইটা বার করবে, তোমরা নিজেরা কোনো হাইলাইটার নিলে বা রেড পেন দিয়ে বা ব্ল্যাক পেন দিয়ে তোমরা মার্ক করে নেবে, এই জায়গাগুলো শুধু দেখবে। আমি অলরেডি এটা পড়ে নিয়েছি চ্যাপ্টার এবং আমি জানি যে এখান থেকে কোয়েশ্চেন আসবে, তো আমি তোমাদেরকে এটা যারা অ্যাভারেজ স্টুডেন্ট যারা গোটাটা পড়তে পারবে খুবই ভালো, পড়ে কোনো লাভ হবে না, কারণ হচ্ছে যে আমি টোটাল পড়ে নিয়েছি। তোমাদেরকে এই জায়গাগুলো থেকেই তোমাদেরকে কোয়েশ্চেন দেওয়া হবে, যদি দেওয়া হয় এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তো নেক্সট চলো, নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট, এই যে হায়ারার্কির 7টা ধাপ যেটা তোমরা দেখলে, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই যে 7টা ধাপে এটাকে ভাগ করা হয়, মনে রাখবে অবশ্যই। সবার ওপরে থাকে হচ্ছে যে সবার ওপরে থাকবে রাজ্য এবং সবার শেষে থাকে সবার ওপরে রাজ্য, সবার শেষে প্রজাতি, ঠিক আছে। এটা হলো হায়ারার্কির 7টা ধাপ। এরপরে তুমি দেখো, এরপর দেখো এই আম গাছ এবং মানুষের হায়ারার্কি বিভক্ত করা হয়েছে। অবশ্যই ম্যাঙ্গিফেরাটা গণ এবং ইন্ডিকাটা প্রজাতি। হোমোসেপিয়েন্স হচ্ছে যে মানুষের বিজ্ঞান সমস্ত নাম। আমি তোমাদেরকে আগেই বলেছি যে লিনিয়াস কী করেছিল, গণ এবং প্রজাতিকে নিয়ে উনি কিন্তু দ্বিপদ নামকরণ করে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো হোমোটা গণ এবং সেপিয়েন্সটা হচ্ছে প্রজাতি, ঠিক আছে। কিন্তু তাও তোমাকে কী করতে হবে, রাজ্য থেকে তোমাকে একটু কিন্তু দেখে রাখতে হবে। বলা যায় না যদি কোনো সময় চলে আসে, আশা করি দেবে না, কিন্তু তাও তোমাদেরকে একবার দেখে রাখতে হবে যদি পারো তোমরা, ঠিক আছে। যেমন কোনো কিছু না দিলে হিউম্যানেরটা কিন্তু দিতেই পারে, কারণ কোন শ্রেণী হচ্ছে স্তন্যপায়ী, কোন পর্ব হচ্ছে কর্ডাটা, ঠিক আছে। পর্ব হচ্ছে কর্ডাটা, শ্রেণী হচ্ছে স্তন্যপায়ী, ঠিক আছে। অবশ্যই এই দুটো দেখবেই। তারপরে দেখো এগুলো আম গাছের সেটা হচ্ছে শ্রেণী দেখো দ্বিবীজপত্রী, বিভাগ দেখো গুপ্তবীজী, এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো অবশ্যই কোনো কিছু না পারো এই বিভাগ, শ্রেণী, গণ, প্রজাতি দেখে নিও আম গাছে, আর মানুষের তোমরা পর্ব, শ্রেণী, গণ এবং প্রজাতি দেখে নিও, ঠিক আছে। তো এইভাবে হায়ারার্কিটা করা হয়েছিল। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে দ্বিপদ নামকরণে, অর্থাৎ আমরা যেটা বিজ্ঞানসম্মত নাম পড়ি, সায়েন্টিফিক নেম পড়ি যেগুলো, সেগুলোতে কিন্তু গণ এবং প্রজাতি নিয়েই করা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট তোমরা অবশ্যই জানো যখন আমরা বিজ্ঞানসম্মত নাম লিখি, প্রথমের যে অর্থাৎ পাইসাম স্যাটিভাম, ঠিক আছে, মটর গাছের বিজ্ঞানসম্মত নাম পাইসামের পিটা কিন্তু আমরা সবসময় বড় হরফে লিখবো, মানে বড় হাতে লিখি। আর প্রজাতি অর্থাৎ যেটা স্যাটিভাম, সেটা কিন্তু যে এসটা সেটা শুরু হয় কিন্তু ছোট হরফে লিখে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা, এটা তোমাদেরকে জেনে রাখার জন্য জাস্ট। দেখো সব কিছু যে তুমি এক্সামের রিলেটেড পড়বে সেরকম নয়, এমনও কিছু আছে যেগুলো তোমরা হয়তো পরবর্তীকালে কোনো টিউশনই পড়ালে, অন্যদেরকে বোঝালে, বা তোমাদের নিজস্ব বোঝার ক্ষেত্রেও তোমাদেরকে কিন্তু এগুলো লাগবে, যে কেন করা হয়, কেন ছোট হাতে লেখা হয়, বড় হাতের লেখা হয়। এটা লিনিয়াস যে দ্বিপদ নামকরণ করেছিল তার নিয়ম অনুযায়ী এটা নোমেনক্লেচারটা করা হয়, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা জিনিস আছে, বাঘের হচ্ছে যে বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস। অবশ্যই বিজ্ঞানসম্মত নাম থেকেও যদি এমসিকিউ আসে তাহলে তোমরা এগুলো বলতে পারবে, প্যান্থেরা টাইগ্রিস, ঠিক আছে। নেক্সট দেখো এখানে পদ্ম ফুলের আছে, পদ্ম গাছের নিলম্ব নুসিফেরা, বাঘের আছে প্যান্থেরা টাইগ্রিস, জবা ফুলের হিবিস্কাস রোজা সাইনেসিস, ময়ূরের আছে প্যাভো ক্রিস্টেটাস,
ঠিক আছে, ধানের ওরাইজা স্যাটিভা, গিনিপিকের ক্যাভিয়া পেরসিলাস, ঠিক আছে, বটগাছের ফিকাস বেঙ্গালেন্সিস, সিংহের প্যান্থেরা লিও। এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। কোনো জায়গায় বাই চান্স এমসিকিউতে কোথাও কোনো ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2তে কোথাও কোয়েশ্চেন আসলে তোমরা অবশ্যই পেরে যাবে। তো ঠিক আছে, এই ছিল উদ্ভিদ রাজ্য পর্যন্ত। আর আমি ভিডিওটা বেশি বড় করছি না, এটা পার্ট 1-এ এলো। এবার পার্ট 2-এতে আমি তোমাদেরকে বাকি যে এই জীব ও তার বৈচিত্র্য বা লাইফ অ্যান্ড ডাইভার্সিটির যে সেকেন্ড পার্টের ভিডিওটা আমি এর নেক্সট ভিডিওতে আনবো। অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। শুধু এখানেই শেষ নয়, এখান থেকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আগে পড়িয়ে নেওয়ার পরে অ্যাট দ্য এন্ড আমি অবশ্যই, এখনও হয়তো নয়, কিন্তু আমি যখন মক আনবো তোমাদের জন্য, তখন প্রতিটা চ্যাপ্টার থেকেও আমি তোমাদের জন্য মক আনবো। তো অবশ্যই তোমরা ভিডিওগুলোকে অ্যাপ্রিসিয়েট করো, তাহলেই কিন্তু আমার পড়ানোর এনার্জি থাকবে। আর যদি তোমরা ভিডিওটাকে বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট না করো, যদি তোমাদের ভালো না লাগে, তাহলে আমারও কিন্তু পড়াতে ভালো লাগবে না। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো এবং তোমরা কোন সাবজেক্টে নিয়ে ভয় পাচ্ছ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।